রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ত্রিপুরা পূর্ব আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন সকাল 11টায় তিনি প্রথম কর্মসূচিতে যোগ দেন কদমতলা ব্লক সমিতি হল প্রাঙ্গণে। সেখানে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন তিনি। সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় কান্তি দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য রাজা ধর, সদস্য আব্দুল খালি সহ অন্যান্যরা। এদিন প্রথমেই সাংসদকে উষ্ণ সংবর্ধনা জানান এসএইচজি গ্রুপের সদস্য সহ কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন ভিডিও প্রণয় কান্তি দাস। পরে সংক্ষিপ্ত আলোচনা রাখেন টিআরএমএল এর ক্লাস্টার কোঅর্ডিনেটর সুমিত্রা ভট্টাচার্য। তিনি বলেন, বিগত 2019 সালে নভেম্বর মাস থেকে স্বনির্ভর গোষ্ঠীর কাজ শুরু হয়ে এখনো পর্যন্ত কদমতলা ব্লকের আওতাধীন মোট 1176টি সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে, যারা নিষ্ঠার সহিত কাজ করে চলেছেন। আগামী দিনে এই গ্রুপের সংখ্যা আরও বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে। এদিকে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন, নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে। এতে হাজার হাজার মহিলারা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ করে মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন, তাতে আগামী দিনে মহিলারা আর পুরুষের উপর নির্ভর করে থাকতে হবে না। তাই সমস্ত রাজ্য সহ কদমতলা ব্লক এলাকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য এ ধরনের সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান রাখেন সাংসদ রেবতী ত্রিপুরা। তাছাড়া এদিন কদমতলা ব্লক এলাকার দুটি সহায়ক দলের মহিলাদের হাতে 3 লক্ষ এবং 4 লক্ষ টাকার চেক তুলে দেন। সবশেষে স্বসহায়ক দলের মহিলাদের দ্বারা উৎপাদিত বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় সাংসদ সহ মঞ্চে উপস্থিত অতিথিদের হাতে। এদিকে কদমতলা ব্লক এলাকার কর্মসূচি শেষে সাংসদ রেবতী ত্রিপুরা কদমতলা ব্লক এলাকার উত্তর ফুলবাড়িতে আগুর উৎপাদিত কারখানা পরিদর্শন করেন। পরে তিনি কদমতলা ব্লকাধীন পিরিয়াছড়া চা বাগানে বিজয় সংকল্প সমাবেশে যোগ দেন। এদিন বিকেলে আনুমানিক 3টে নাগাদ 54 কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের পিয়ারিছড়া চা বাগান সংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ 2024। এদিনের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। তাছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের উত্তর জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, কদমতলা কর্তৃমণ্ডল সভাপতি রাজা ধর, মণ্ডল যুব মোর্চা সহ সভাপতি জন্মজিৎ কানু প্রমুখ। এদিনে বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দেশের প্রধানমন্ত্রী মোদীর শাসনে ভারত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি হয়েছে। করোনা মহামারীর সময়কালে প্রধানমন্ত্রীর জন্য দেশবাসী কঠিন বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। কেউ না খেয়ে একবেলা উপোস করে থাকেননি। কেন্দ্রের পাশাপাশি রাজ্যে মোদী ও মানিক সাহার সরকারের শাসনে উন্নয়নের জোয়ার বইছে। তিনি উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নের বিভিন্ন তথ্য তুলে ধরেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কংগ্রেস, সিপিআইএম ও তেপরামথা দলকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস সিপিআইএম দলের নেতৃত্বরা বলেছিলেন বিজেপি 0 ভিজিটে চলে আসবে। নির্বাচনের পূর্বে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নিজেকে মুখ্যমন্ত্রী ও কংগ্রেস দলের সুদীপ রায় বর্মন নিজেকে উপমুখ্যমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন। কিন্তু রাজ্যবাসী বিরোধী দলের সকল মিথ্যা প্রলোভনকে ধূলিসাৎ করে রাজ্যে পুনরায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি দলকে ক্ষমতায় বসিয়েছেন গণদেবতারা। আর তেপরামথার তো মাথাই নেই এখন। তিনি বলেন, বর্তমানে এই রাজ্যে বিরোধী নেই বললেই চলে। সাথে চা শ্রমিকদের উদ্দেশ্যে সাংসদ বলেন, ভারতে প্রতিটি রাজ্যের সাথে রাজ্যের চা শ্রমিকদের সমপরিমাণ মজুরি প্রদান করা হবে। তাছাড়া রাজ্য সরকারের তরফে ভূমিহীন চা শ্রমিকদের 2 গন্ডা করে পাট্টা ভূমি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আগামীতে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। তিনি আরও বলেন, 2024 লোকসভা নির্বাচনে 350টি আসন নিয়ে পুনরায় মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন। আর উত্তর পূর্বাঞ্চল থেকে রেকর্ড সংখ্যক আসন প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে তার হাতকে আরো শক্তিশালী করা হবে বলেও এদিন সাংসদ বলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মুমকিন হ্যায়, তার মানে মোদি থাকলে সব কিছু সম্ভব। এই কথা আপনারা মানেন তো? এখন এই 10 বছরে মানেন তো? আপনারা প্রমাণ পেয়েছেন তো? আপনারা দেখেছেন করোনা এমন একটা মহামারী, ওই সময় আমরা সবাই চিন্তিত। আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, ইটালি, ইউরোপে আমেরিকা, ইউরোপের দেশগুলি দেশ পঙ্গু হয়ে যাচ্ছিল।
পাকিস্তানে 1 লিটার তেলের দাম 1000। এই অবস্থায় ভারতবর্ষের মানুষ কিন্তু না খেয়ে মরেনি। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবন দখল করে মানুষ রাস্তা করেছে। ওটা শ্রীলঙ্কার ঘটনা। আর ভারতবর্ষের আমাদের নরেন্দ্র মোদীজি, যিনি দেশকে যেমন নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে সামনে তুলে এনেছেন, তার জন্য আমরা বলি মোদী থাকলে সব কিছুই সম্ভব, সব কিছুই সম্ভব। মোদী আছেন বলে আমরা কিন্তু সুখী আছি, এই কথা আমাদের নেতৃত্বরা বলেছেন। তার কারণ আপনারা এই 10 বছরে দেখেছেন অভিজ্ঞতা নিরিখে 5 বছরের মধ্যে এই করোনার পরে করোনার সময় কি করেছিলেন তিনি? সাধারণ মানুষ কাজ করতে পারেননি, কারখানা বন্ধ, কাজ বন্ধ, লকডাউন, মানুষ না খেয়ে মারা যাবে, সবাই চিন্তিত। তিনি ঘোষণা দিলেন যে সবাইকে বিনামূল্যে রেশনে চাল, ডাল ইত্যাদি সামগ্রী দেওয়া হবে। 2 বছর, 2.5 বছর, 3 বছর লাগালো, যাওয়ার পরে সেই দিন আমার ঘোষণা দিলেন যে আমার দেশে প্রায় 81 কোটি মানুষের জন্য বিনামূল্যে আবার 5 বছর রেশনের চাল ডাল তিনি দেবেন। এটা মোদী আছে বলে সম্ভব। কোন প্রধানমন্ত্রী এর আগে, কোন সরকার এর আগে সাধারণ গরিব মানুষের জন্য এরকম ঘোষণা করতে সাহস করেননি। তিনি বিনামূল্যে একদম রেশনে দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে। এখন যদি আমরা বলি উন্নয়নের অন্যান্য কাজ, আমাদের এখানে বহু মাত্রায় মহিলারা আছেন, মায়েরা, বোনেরা, দিদিরা আছেন। আপনারা সবথেকে কষ্ট করেন জলের জন্য। এই যে জলের সমস্যা সমাধানের জন্য জল দ্বারা মিশন তিনি একটা পদক্ষেপ গ্রহণ করলেন, পুরো ভারতবর্ষে বিশুদ্ধ পানীয় জলের জন্য ব্যবস্থা করেছেন। রাস্তা আজকে এই যে কলমতলা কুর্তি যে ধর্মনগর রেল কৈলাসহর যাওয়ার আমার সঙ্গে এবং আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে ডোনার মিনিস্ট্রির কাছে যাতে পাঠানো হয়। আমাদের জি কিষাণ রেড্ডি তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কোনোদিন আপোষ করা হবে না। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, উত্তর পূর্বাঞ্চল হচ্ছে 8টা রাজ্য নিয়ে গঠিত। এটাকে তিনি অস্ত্র রশ্মির নাম দিয়েছেন। কাজে এই এলাকার উন্নয়নের জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। তার জন্য জাতীয় সড়ক, পানীয় জলের ব্যবস্থা আমরা পাচ্ছি। রেল নিয়ে কথা হচ্ছিল, রেল মন্ত্রীর সঙ্গে ওখানে যিনি ওএসডি তিনি সন্দীপ মোহাম্মদ এস অফিসার, আগে আমাদের এখানে ডিএম ছিলেন। আমি যখন কথা বলছিলাম উনি আমাকে বললেন, স্যার আপনাদের ত্রিপুরা মানে আমাদের ত্রিপুরায় বন্দে ভারত আর বেশি দিন নেই, ইলেকট্রিফিকেশন হলে আমাদের ট্রেনগুলি দ্রুত ছুটবে, বন্দে ভারত আমরা পেয়ে যাচ্ছি। রেলের আরেকটা বিকল্প সড়ক আপনাদের ধর্মনগর কৈলাসহর হয়ে যেটা আগরতলায় যাবে, সেই সার্ভের কাজ প্রায় শেষ হচ্ছে এবং এটাতে আগামী দিনে কাজ শুরু হবে। ডোনার মন্ত্রীর সাথে কথা হচ্ছিল বিমান নিয়ে, আমাদের কৈলাসহর বিমানবন্দর নিয়ে, সেটা নিয়েও রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ভাবছি। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের দ্রুত উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের রেলের আমাদের সড়ক পথে এইগুলি যাতে দ্রুত কাজ করা যায় সেই জন্য আমরা কাজ করছি। আমরা চিন্তা করছি আমাদের আগরতলা থেকে ঢাকা এবং চিটাগাংয়ের সঙ্গে আমাদের যাতে বিমান পরিষেবা সেবা শুরু হয়, এভাবে সার্বিক বিকাশের জন্য আমরা চেষ্টা করছি। আমি এবারে চলে আসি আমাদের এই কদমতলাকে আমি যদি একটু আগে বসে বসে চিন্তা করছিলাম, কদমতলা কি হিন্দিতে কদম কদম, আমরা পদে পদে পদক্ষেপে আমরা যে চলি, কদম কদম, কদমতলা মানে পায়ের নিচে। আসলে সিপিএম এর 25 বছর এটা পায়ের নিচে কদম দুলির সমান ছিল এটাতে। অথচ আমরা এই এলাকা থেকে এমএলএ পর এমএলএ অনেক নেতা পাঠিয়েছি বিধানসভায়। আমার মন্ডল সভাপতি রাজাবাবু এবং আমার মলিনাদি এই কথা ঠিকই বলেছেন যে একবারও আমরা কিন্তু এখান থেকে আমরা বিজেপি এমএলএ বানাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমি বলবো সাথে সাথে আমাদের জনগণ এই জায়গায় একটু হলেও ভুল করেছে। হয়তো সিপিএম কংগ্রেসের কথাই আমরা গেল সবাই বলতে শুরু করলো, বুঝে তাহলে এবার আর বিজেপি আসবে না। ওই হয়ে হয়তো এই কদমতলা কুর্তি আমাদের প্রার্থীকে আমরা সবাই
দেয়নি, ফলে চিনতে পারিনি, ফলে এই কদমতলার মধ্যে থেকে যাওয়ার কথা। কিন্তু আমি এই এলাকার একজন প্রতিনিধি হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই, এখান থেকে এমএলএ থাকুক না থাকুক, নরেন্দ্র মোদীর আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন ডক্টর মানিক সাহা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি কোনোদিন আপনাদের সঙ্গে দ্বিমাত্রিক সুলভ আচরণ করবেন না, আপনারা ভয় পাবেন না। আমি জানি ব্যক্তিগতভাবে এই কদমতলায় মাইনরিটি বুথ অনেক ভোটার আছেন, জনজাতি সংখ্যা কম হলেও 1600 বুথ হলেও আছে, আর অন্যান্য সব জাতি গোষ্ঠীর লোক এখানে আছে, আমাদের এখানে নেই। কিন্তু তারপর আমরা এই চা বাগানকে নিয়ে আমরা ভাবি। আমি সেই দিন দিল্লিতে আমাদের একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে টি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওনাকে বলেছি ত্রিপুরা রাজ্যে প্রায় 64টা চা বাগান আছে এবং ওইখানে প্রচুর শ্রমিক আছে, শ্রমিকরা বঞ্চিত ছিল সিপিআইএম থেকে আমল থেকে, আমি বলেছি। এবং সেই মিটিংয়ে আমাদের আসাম থেকে কামাখ্যা প্রসাদ তাসা বিজেপির এমপি, তিনি টি বোর্ডের অন্যতম সদস্য, আমরা দুজন বলেছি, উনি আমার সঙ্গে সহমত পোষণ করে বলেছেন। এবং গত 2 বছর আগে নির্মলা সীতারামনজি আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন পশ্চিমবঙ্গ এবং আসামকে 1000 কোটি টাকা প্যাকেজ দিয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে গিয়ে লিখিত আকারে দাবি জানিয়েছিলাম যে ম্যাডাম, আমাদের ত্রিপুরা রাজ্য এমন চা বাগান আছে, ছোট হলেও অনেক চা বাগান আছে, 64 চা বাগান, সেখানে আমার গরিব মানুষের লোক কাজ করে, সেখানেও আমার মানুষকে দিতে হবে, আমার শ্রমিকদেরকে দিতে হবে প্রতিষ্ঠা হয়। তারপরে আমাদের সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে তাদের পারিশ্রমিক মজুরি বাড়ানো দরকার। আমি একটু আগে নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম যে তাদের পারিশ্রমিক মজুরি আরো বৃদ্ধি করা দরকার। আমি দার্জিলিং গেছিলাম এই নভেম্বরের 6, 7, 8 তারিখ, আমি আসামে ছিলাম 4, 5, 6, আমি সবাই বিকালে যাই দার্জিলিংয়ে। চা বাগান নিয়ে আমাদের কাজ হচ্ছিল, আমাদের একটা সরকারি মিটিং, সেখানে আমি দেখেছি পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের আসামে আমাদের কেন্দ্রীয় সরকার প্যাকেজ দিয়েছে, সেখানে 200 টাকার উপরে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, কোথাও 257 টাকা, কোথাও 253 টাকা। আমি সঙ্গে সঙ্গে টি বোর্ডের আমি চেয়ারম্যানকে বলেছি, কেন আমার ত্রিপুরা রাজ্যে এরকম হয় না? রেখা যদি সারা ভারতবর্ষে একই পারিশ্রমিক হয় 226 টাকা, তো তাহলে চা বাগানের শ্রমিক ত্রিপুরা রাজ্যে কেন কম পাবে? আপনারা চিন্তা করবেন না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে অত্যন্ত তিনি চিন্তা ভাবনা করেন এবং আমরা উপরে জানিয়েছি। আমি নিজেও কথা বলছি, আগামী দিনেও বলবো, এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, যেহেতু এটাও মুমকিন হবে আগামী দিনে যে আপনারাও ন্যায় পাবেন, ন্যায়। সমাপ্তি করছি, সকলকে আবার অনেক অনেক অভিনন্দন। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল আজকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রতিশ্রুতি পালন করা হচ্ছে বন্ধুগণ। তার কারণ একমাত্র সর্বভারতীয় স্তরে ত্রিপুরা রাজ্য এবং সব জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার আছে বলেই আমরা মানুষের প্রতিশ্রুতিগুলি আমরা তাদের দুয়ারে নিয়ে পৌঁছে দিতে পারছি। আজকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা হলে আমরা প্রত্যেক মানুষকে থাকার ঠাঁই করে দেব। আজকে আমরা এই বিধানসভায় বিগত 5 বছর এবং 4.5 বছর পঞ্চায়েতের আমলে আমরা 4,500 থেকে 5,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা দিয়েছি। আমরা প্রত্যেক গরিব কৃষককে আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, সর্বক্ষেত্রে আমরা তাদের মান উন্নয়নের লক্ষ্যে আমরা এবং আমাদের সরকার কাজ করছেন। বন্ধুগণ, আমাদের এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যিনি প্রার্থী আজকে এখানে উপস্থিত হয়েছেন। অপরদিকে তিনি এদিনের বিজয় সংকল্প সমাবেশ শেষে সাংসদ ভারত বাংলা সীমান্তের রানীবাড়ি চা বাগানের ফ্যাক্টরি পরিদর্শন করেন। সবশেষে তিনি এসটি পাড়া জনজাতি অংশের মানুষের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে ধর্মনগর সার্কিট হাউসে রাত্রি যাপনের উদ্দেশ্যে রওনা দেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এটা আমার রুটিন মাফিক আমার সফর।
আমার পার্লামেন্ট সেশন চলছিল, তারপরে গতকাল আমি দিল্লি থেকে আসার পরে আজকে উত্তর ত্রিপুরা দিয়ে শুরু। এই চা বাগানের কথা অনেক আগে থেকে আমি শুনেছি, যেমন এই চা বাগানের সুনাম আছে, তেমনি যারা এখানে শ্রমিকরা যারা কাজকর্ম করেন তাদেরও কিছু কথাবার্তা আমি শুনেছিলাম। তো আমার রাজ্য সরকার চা বাগানের উন্নতি এবং শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করছে। তো আমি ভাবলাম যে এই বাগানটা একবার পরিদর্শন করি, এবং আমার সঙ্গে ম্যানেজার আছেন, উনি দীর্ঘদিন এখানে আছেন, আমি বলবো 2 বছর, এর আগেও ছিলেন তিনি ত্রিপুরায়, অন্য কমলপুরে ছিলেন 28 সাল সে। তো এই জন্যই মানে এখন ওনার সঙ্গে কথা বলবো কী কী সুবিধা অসুবিধা সেটাও যেমন জেনে নেব। যেহেতু ত্রিপুরা থেকে রিপ্রেজেন্ট করি, উপরে আমার ত্রিপুরা চা বাগানের উন্নয়নের জন্য, শ্রমিকদের উন্নয়ন, সবার উন্নয়নের জন্য যদি কোনো জায়গায় কিছু বলতে হয় তাহলে তো আমার অনেক কিছু তথ্য লাগবে, তো তার জন্য আমার এখানে আসা। এটা আমার রুটিন মাফিক আমার সফর। আমার পার্লামেন্ট সেশন চলছিল, তারপরে গতকাল আমি দিল্লি থেকে আসার পরে আজকে উত্তর ত্রিপুরা দিয়ে শুরু। এই চা বাগানের কথা অনেক আগে থেকে আমি শুনেছি, যেমন এই চা বাগানের সুনাম আছে, তেমনি যারা এখানে শ্রমিকরা যারা কাজকর্ম করেন তাদেরও কিছু কথাবার্তা আমি শুনেছিলাম। তো আমার রাজ্য সরকার চা বাগানের উন্নতি এবং শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করছে। তো আমি ভাবলাম যে এই বাগানটা একবার পরিদর্শন করি, এবং আমার সঙ্গে ম্যানেজার আছেন, উনি দীর্ঘদিন এখানে আছেন, আমি বলবো 2 বছর, এর আগেও ছিলেন তিনি ত্রিপুরায়, অন্য কমলপুরে ছিলেন 28 সাল সে। তো এই জন্যই মানে এখন ওনার সঙ্গে কথা বলবো কী কী সুবিধা অসুবিধা সেটাও যেমন জেনে নেব। যেহেতু ত্রিপুরা থেকে রিপ্রেজেন্ট করি, উপরে আমার ত্রিপুরা চা বাগানের উন্নয়নের জন্য, শ্রমিকদের উন্নয়ন, সবার উন্নয়নের জন্য যদি কোনো জায়গায় কিছু বলতে হয় তাহলে তো আমার অনেক কিছু তথ্য লাগবে, তো তার জন্য আমার এখানে আসা।